তো সবাইকে আমি প্রমিতি ভৌমিক প্রমা। আজকে আমাদের অ্যামালগামের দ্য এন্ড গেম। আজকে লাস্ট ক্লাস নিব অ্যামালগামের। আজকে আমরা বিগত বছরগুলিতে প্রফের অ্যামালগাম সম্পর্কিত যে যে কোশ্চেন আসছে সেইগুলো আমরা পড়ার চেষ্টা করব, পড়বো, বুঝবো। এর আগের ক্লাসগুলোতে কিন্তু আমি কনসেপ্ট ক্লিয়ার করছি, সাথে প্রফের কোশ্চেনও সলভ করছি। আজকেও সলভ করবো বাকি যে প্রফের কোশ্চেন গুলো আছে। আর আমরা কিছু জিনিস শিখবো। ওকে, না আজকে জাস্ট সলভ করবো, কিছু জিনিস আগে শিখে ফেলছে। তো চলো শুরু করা যাক। কোন কালারটা নেই? ওকে, স্কাই ব্লু আমার ফেভারিট। লক্ষ্য করো, তোমাদের কাছে একটা ছবি দেখতে পাচ্ছ স্ক্রিনে। এই উপরের যে স্ক্রিন ছবিটা 1 এন্ড নিচে এটা হচ্ছে 2। আমরা আমাদের দাঁতে কিন্তু কম বেশি ফিলিং দিছি, তাই না? ফিলিং ম্যাটেরিয়াল দিছি। এখন এই ফিলিং ম্যাটেরিয়াল কিন্তু অনেক জিনিস দিয়ে দেওয়া যায়। কোন ফিলিংকে আমরা বলি অ্যামালগাম ফিলিং, যেটা আমরা অ্যামালগাম দিয়ে দিই অ্যামালগাম ফিলিং বলি। আরো কিছু ফিলিং আছে যেমন কম্পোজিট ফিলিং, এটা আবার আলাদা অ্যামালগাম থেকে, এটা আর এক রকমের ফিলিং। আমরা যেমন অ্যামালগাম দিই ওইরকম আলাদা আর একটা ফিলিং আছে কম্পোজিট ফিলিং। দেন আরো ফিলিং আছে জিআইসি দিয়েও ফিলিং করা হয়, সময় গ্লাস আয়নোমার সিমেন্ট নাম শুনবা, ওইটা দিয়েও ফিলিং করা হয়। সো অ্যামালগাম ফিলিং দেখে বোঝা যায়, সিলভার অ্যামালগাম ফিলিংটা দেখে চেহারা দেখে বোঝা যায়। কারণ এই অ্যামালগাম ফিলিং দিলে ওই দাঁতের এখানে এরকম কালচে কালচে এরকম, মানে ওই অ্যামালগাম ফিলিংটা দিলে এরকম ওই দাঁতটা এরকম কালো হয়ে থাকে। দাঁতটা না, আসলে এই জিনিসটা হচ্ছে ওই অ্যামালগাম ফিলিংটা। এই যে যেটা কালো হয়ে আছে, যেটা দেখা যাচ্ছে, এই যে তুমি ফিলিং দিছো অ্যামালগামের, সেই ফিলিংটা অ্যামালগামের ফিলিং এখানে দেখা যাচ্ছে। দ্বিতীয় চিত্রে খেয়াল করে আমরা দেখতে পারতেছি, দ্বিতীয় চিত্রে ফিলিং দেওয়া হয়েছে, কম্পোজিট ফিলিং দেওয়া হয়েছে, বাট এই অ্যামালগামের মতো এরকম কালচে জিনিসটা নাই, তারটা কালচে হয়ে আছে, এটা নাই। এটা একদম ক্লিয়ার, কোনো ক্যাভিটি, কোনো কিছু বোঝাই যাচ্ছে না। এইটার কারণ হচ্ছে এটা আমাদের টুথ কালারের সাথে সুন্দর মতো ম্যাচ করে গেছে। দেখো দ্বিতীয় যে ফিলিংটা টুথ কালারের সাথে সুন্দর মতো ম্যাচ হয়ে গেছে। সো তো তোমাকে যদি কেউ কোশ্চেন করে কোনটা বেশি সুন্দর লাগতেছে, অপশন এ না অপশন 2? অবশ্যই অপশন 2, কারণ এটা একদম দাঁতের কালারের সাথে ম্যাচ হয়ে গেছে। আর অপরটা যেহেতু এরকম কালো কালো ছিল, সো দেখি তুমি বুঝতেছো যে ডি। তো তোমাকে যদি কেউ কোশ্চেন করে, আচ্ছা এই দুটো ফিলিং এর মধ্যে তুমি কোন ফিলিংটা সামনের দাঁতে দিবা, সামনের দাঁতে কোন ফিলিংটা দিবা, সামনের দাঁতে কোন ফিলিংটা দিবা যেটা সুন্দর? সামনের দাঁত কি সৌন্দর্য বর্ধনের জন্য। এখন সামনে তুমি যদি অ্যামালগাম ফিলিং দাও, এরকম যদি কালো কালো হয়ে থাকে, অ্যামালগাম ফিলিং দেওয়ার পর এরকম হয়ে থাকতে, তাহলে কি ভালো লাগবে? না। হাসলে সুন্দর লাগবে না? চিন্তা করো, নিজের ছবিকে চিন্তা করো, সুন্দর লাগবে না। অন্যদিকে কম্পোজিট ফিলিং এর ক্ষেত্রে কি হয়, দেখা যাচ্ছে যে দাঁতের কালারের সাথে হুবহু ম্যাচ করে যাচ্ছে। দ্যাট মিনস আমরা সামনে এমন ফিলিংই দিব যেটা বোঝা যাবে না যে ফিলিং করছি। সামনের দাঁতে আমরা দিব হচ্ছে কম্পোজিট ফিলিং। এবার বুঝছি কাহিনী। আর পেছনের দাঁতে দেখো, দেখা যায় অনেক সময় পেছনের দাঁতে কিন্তু তোমার সৌন্দর্যের অনেক ব্যাপার না, অ্যাস্থেটিক সৌন্দর্য মানে হচ্ছে কি অ্যাস্থেটিক্স। হ্যাঁ, পেছনের দাঁতে কিন্তু অ্যাস্থেটিকের ওই চক্করটা নাই, ওই চক্করটা কিন্তু পেছনের দাঁতে নাই। ওখানে যদি তুমি অ্যামালগাম দাও, কেউ কিন্তু দেখতে যাচ্ছে না, একদম খুব বড় হামা করলে কিন্তু দেখতে পারতেছে না। সো ওইখানে তুমি অ্যামালগাম লাগাতে পারো, ওখানে সমস্যা নাই। কিন্তু সামনে দাঁতে অ্যামালগাম লাগানো যাবে না, তাহলে দেখতে সুন্দর লাগবে না। আচ্ছা, তাহলে আমরা কি পড়লাম যে 2 ধরনের ফিলিং। এখানে একটা সিলভার অ্যামালগাম ফিলিং এর একটা টাইপ আছে, অনেক অ্যামালগাম ফিলিং দেওয়া হয় এত বছর ধরে, পৃথিবী জুড়ে অ্যামালগাম ফিলিং দেওয়া হয়েছে। এটা অনেক সস্তা, অনেক ম্যানিপুলেশন সহজ। এই ফিলিংটা অনেক টেকসই, মেইনলি হচ্ছে টেকসই, অনেকদিন টিকবে পেশেন্টের। আপনি পেশেন্টকে বলতে পারবেন যে আপনার অনেকদিন টিকে, কিন্তু আমরা অনেকদিন টিকে এটা আপনি পেশেন্টকে বলতে পারবেন। বাট আমরা ডেন্টিস্টরা কি করতেছি, এখান থেকে সরে আসতেছি, অ্যামালগাম ফিলিং থেকে সরে আসা ট্রাই করতেছি, বিকজ অফ এটার যে মেইন কম্পোনেন্ট আছে মার্কারিং, যেটা টক্সিক, এই মার্কারির জন্য। ঠিক আছে, এটা আমাদের স্বাস্থ্যের ঝুঁকি বাড়ায়। সো এই মার্কারির জন্য হচ্ছে আমরা সরে আসতেছি। অ্যামালগামটা চেম্বারে এখন অনেক কম ইউজ করা হয়, ডক্টর এখন কম্পোজিট ফিলিং, জিআইসি ফিলিং এগুলো মূলত ইউজ করে। তো আসো যে এই দুটো ফিলিং এর পার্থক্যতে আসো, এটার প্রফে আসছে, দেখতেই পাচ্ছ। তো অ্যামালগাম ফিলিং ল্যাক অফ অ্যাস্থেটিক, এই যে দেখতে সুন্দর না, সামনের দাঁতে দিলে মানাবে না সেটা। কম্পোজিট অ্যাস্থেটিক ইকোনমিক, সস্তা বলছি, অ্যামালগাম সস্তা টিকসই, অনেক টিকসই, অনেক দিন টিকে টিকসই, লংগিভিটি বেশি। আচ্ছা, এবার করোশন এন্ড গ্যালভানিজম ইফেক্ট। অ্যামালগামের একটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যে ওর মধ্যে কিছু করোশন টাইপের জিনিস ঘটে, মানে ক্ষয় হয়ে যেতে পারে।
করোশন ঘটে, গ্যালভানিজম হয়। তারপরে আমরা আর কি কি শিখছি, অ্যামালগামে কি হয়, ডিলেড এক্সপ্যানশন হয়, তাই না? ডিলেড এক্সপ্যানশন হয়। সো এইসব হাবিজাবি জিনিস হইতে পারে অ্যামালগামের ক্ষেত্রে, যেটার এই চাপটা আবার কম্পোজিটের ক্ষেত্রে নাই। দেখো অ্যামালগাম কেন ইউজ করি, সহজে ইউজ করা যায়, সস্তা, টেকসই, অনেক দিন টিকে, টেকসই, এটা। আচ্ছা, নেক্সট আমরা বলতেছি যে ল্যাক অফ রিইনফোর্সমেন্ট অফ উইকেন্ড টুথ স্ট্রাকচার। এটার মানে কি? এটার মানে হচ্ছে যে দাঁততে আমি এই অ্যামালগাম ফিলিংটা দিচ্ছি, ওই দাঁতের বেশি অংশ কাটতে হয়। বেশি অংশ কাটতে হয় মানে কি, এটা একটু বুঝাই। ধরো এই দাঁতে আমরা অ্যামালগাম ফিলিং দিব। অ্যামালগাম হচ্ছে একটা মেটালিক ফিলিং। অ্যামালগাম কেন কালচে হয়ে থাকে? বিকজ ওর মধ্যে মেটাল আছে, তাই না? মেটাল আছে, মেটালিক ফিলিং। সো কি হয় যে, তো যখন ধরো তোমার এই দাঁতে সমস্যা, এই দাঁতে ক্যারিজ হয়েছে, এই দাঁতে ফিলিং করতে হবে, সাপোজ এই দাঁতে ফিলিং করতে হবে, তো কি করি আমরা, ডেন্টিস্টরা সুন্দর করে এই দাঁতে একটা ক্যাভিটি বানায়, গর্ত বানায়, তারপর সেই গর্তটা নিজেরাই ফিল করে হচ্ছে গিয়ে ফিলিং ম্যাটেরিয়াল দিয়ে ফিলিং দেই, তারপরে গর্তটা ফিলিং দেই। এখানে আমরা কি দিয়ে ফিলিং দিচ্ছি? অ্যামালগাম দিয়ে ফিলিং দিচ্ছি, অ্যামালগাম দিয়ে ফিলিং দিচ্ছি। এখন এই যে গর্তটা যে বানাইছো, তাই না, ক্যাভিটিটা যে বানাইছো, দেখা যায় যে অ্যামালগাম ফিলিং দিলে এই ক্যাভিটিটা বেশি চওড়া হয়। দেখো অ্যামালগাম ফিলিং এর ক্ষেত্রে তুমি যে গর্তটা বানাবা, সেই গর্তের নিচের দিকে এরকম চওড়া থাকবে, আর উপরের দিকে একটু একটু ন্যারো থাকবে। নিচের দিকে চওড়া, উপরের দিকে ন্যারো থাকবে অ্যামালগাম ফিলিং এর ক্ষেত্রে। দ্যাট মিনস হচ্ছে কি, তোমার দাঁত এই গর্ত করতে কি, দাঁত কেটে তো গর্ত বানাবা, সো দাঁত বেশি কাটতে হবে। অ্যামালগাম ফিলিং এর ক্ষেত্রে দাঁত বেশি কাটতে হয়, ঠিক আছে, দাঁত বেশি কাটতে হয়। অন্যদিকে কম্পোজিট ফিলিংটা হচ্ছে, ধরো এই দাঁতের সমস্যা, ক্যারিজ হয়েছে, যেটুকু প্রবলেম ওইটুক কাটলেই হয়, বা ওইটুক কাটতেও হয় না, অনেক সময় ওইটুক ফিলিং দিলেই হয়ে যায়। ওইটুক কাটলেই ফিলিং দিয়ে হয়ে যায়, অত বেশি ক্যাভিটি বানাইতে হয় না, তুলনামূলক কম দাঁত কাটতে হয় কম্পোজিটের ক্ষেত্রে। কম্পোজিটের ক্ষেত্রে যেইটুকুকে সমস্যা ওইটুকু ফিলিং দিলেই হয়ে যায়, অত বেশি দাঁত কাটতে হয় না, তুলনামূলক কম কাটতে হয়, ঠিক আছে, কম্পোজিট ফিলিং এর ক্ষেত্রে। তো এটা একটা পার্থক্য। আরেকটা জিনিস জানে রাখো, তুমি অ্যামালগাম ফিলিং যখন দিতে আসবো, কখনোই একদিনে তুমি অ্যামালগাম ফিলিং দিয়ে শেষ করতে পারবা না। তোমাকে 3বার অন্তত চেক আপ করাইতে হবে, 3বার নয়তো 2বার চেক আপ করাইতে হবে। কেন? বিকজ শুরুর দিন হচ্ছে তুমি এই যে ক্যাভিটি করার পরে সাথে সাথে তুমি কিন্তু অ্যামালগাম দিতে পারবা না, সাথে সাথে দিতে পারবা না। কেন দিতে পারবা না? এবার জেনে যাও কেন দিতে পারবা না। কজ অ্যামালগাম হচ্ছে একটা মেটালিক ফিলিং। মেটাল কি করে? ধরো এটা একটা কড়াই, গরম কড়াই, এখানে আগুন জ্বালাই দিতেছি, হ্যাঁ লোহার কড়াই, এটার সাথে একটা চামচ, যেটা লোহার চামচ। সো কি হবে, কড়াইটা আগুনে উত্তপ্ত হবে, সাথে এই চামচটা উত্তপ্ত হবে। তারপর তুমি যদি এই চামচটা ধরো, দেখা যাবে যে তোমার ব্যথা করতেছে, মানে গরম সেক পাইছে, হাতে গরম সেক লাগছে। কড়াই গরম কড়াই যে চামচ, সেটা ধরার পরে দেখা যাবে যে হাতে সেক পাইছো। বিকজ কেন? এই চামচটাও মেটালের ছিল, কড়াইটাও মেটালের ছিল, হিট ট্রান্সফার হয়েছে ইজিলি। মেইন কারণ কি, হিট ট্রান্সফার হয় ইজিলি, মেটালে হিট ট্রান্সফার হয় ইজিলি। ধরো যে তুমি যদি অ্যামালগাম ফিলিং এভাবে, অ্যামালগাম ফিলিং মানে তো মেটালিক ফিলিং, ধরো মেটালিক ফিলিং, তো যখনই তুমি যদি এভাবে মেটালিক ফিলিংটা দাও, এই দাঁতের নিচেই থাকে পাল্প। ওই পাল্পে থাকে কি, নার্ভ, যেটা আমাদের ব্যথা অনুভব করে আমরা এই নার্ভের মাধ্যমে, তাই তো? এখন যদি এমন হয় যে আমরা এইভাবে অ্যামালগাম ফিলিং দিছি, নিচে আছে নার্ভ, আমি যখন ঠান্ডা গরম খাবো, ওই হিটটা সরাসরি পাল্পে যায় ট্রান্সফার হবে। বিকজ আমি যখন ঠান্ডা গরম খাবো, ধরো যে এটা পাল্পকে ব্লু কালার দিয়ে দিচ্ছি, ধরো এটা পাল্প, এটা ধরো যে অ্যামালগাম ফিলিং মেটালের, খুব কাছাকাছি, পাল্পের কাছাকাছি ফিলিং ক্যাভিটিটা। সেই ক্ষেত্রে এই ক্যাভিটিটা খুব কাছাকাছি পাল্পের, কি হবে যে ঠান্ডা গরম যখনই খাবো, যেহেতু মেটালের অ্যামালগাম ফিলিংটা সাথে সাথে ঠান্ডা গরম একদম হিট ট্রান্সফার হয়ে পাল্পের মধ্যে চলে যাবে, দেখা যাবে অনেক বেশি শিরশিরানি হবে, ইরিটেশন হবে। এটা কি ডিজায়ারেবল? উত্তর হচ্ছে না। এটাকে আমরা চাই? উত্তর হচ্ছে না। যাতে এই হিটটা ট্রান্সফার না হয়, এই জন্য আমরা কি করি, আমরা এখানে একটা বেস দিয়ে দিই, একটু নন ইনসুলেটিং জিনিস দিয়ে দিই, গ্লাস আয়নোমার দিয়ে, হ্যাঁ, আর অনেক কিছু দিয়ে দেওয়া হয়। এই নন ইনসুলেটিং জিনিসটার ফলে কি হইতেছে, এটা নন ইনসুলেটিং মানে কি, যেটা হিট ট্রান্সফার করবে না, নন ইনসুলেটিং মানে হচ্ছে যেটা হিট ট্রান্সফার করবে না।
তো যখন এই মেটাল দিয়ে হিট ট্রান্সফার হইতে যাবে, নন ইনসুলেটিং জিনিসটা সে বাধা দিবে, পাল্পে হিট প্রোডাকশন, হিট ট্রান্সফার হইতে বাধা দিবে। হ্যাঁ, অলরেডি কম্পোজিট তো মেটালিক না, ওর এরকম কোনো প্যারাই নাই, এরকম ওর কোনো বেস টেস কিছু দিতে হয় না। সো দেখো কেন বলছি যে কেন তাকে 3বার ভিজিট করতে হবে। ফার্স্ট হচ্ছে তার এই যে ক্যাভিটি বানানোর পর এরকম বেস দিতে হবে, বেস দেওয়ার পর অ্যামালগাম ফিলিং দিলা, আরেকদিন অ্যামালগাম ফিলিং দিলা, আর 3 নম্বর দিন আরেকদিন কি করবে, পলিশিং করতে হবে। তুমি যদি পলিশিং না করো, অ্যামালগাম কিন্তু পলিশিং করতে হয়, যদি তুমি পলিশিং না করো অ্যামালগাম ফিলিং দেওয়ার পরে, তুমি যদি অ্যামালগাম ফিলিং দেওয়ার পরে এটাকে পলিশ না করো, দেখা যাবে যে এর একদম ধার ঘেসে মার্জিনাল এরিয়াতে একদম ধার ঘেসে ওইখানে ফাঁকা স্থানের সৃষ্টি হয়েছে, ফাঁকা জায়গার সৃষ্টি হয়েছে। ওখানে পরে সেকেন্ডারি ক্যারিজ হইতে পারে, ইনফেকশন হতে পারে, ঠিক আছে? পরে এখানে সেকেন্ডারি ক্যারিজ ইনফেকশন হতে পারে যদি ঠিক মতো পলিশ করা না হয়। এই জন্য হচ্ছে অ্যামালগাম ফিলিং অনেক টাইম লাগে, টাইম কনজিউম। অন্যদিকে যে কম্পোজিট, তাই না, তুমি ফিলিং দিলা, ধরো যে পাউডার দিয়ে ফিলিং দিচ্ছ, দেওয়ার পর এটাকে শক্ত করবা কেমনে? এটাকে শক্ত করা হয় লাইট দিয়ে। এক ধরনের লাইট আছে এরকম, ঠিক এরকম দেখতে, আর একটা এদিক দিয়ে লাইট বের হয়। এই লাইট তুমি ফিলিং দেওয়ার পরে লাইটের উপরে দিলা, দেওয়ার পর দেখা যাবে যে ওই লাইটটা দেওয়ার ফলে এটা এরকম শক্ত হয়ে গেছে, মানে সেট হয়ে গেছে, কম্পোজিট ফিলিংটা সেট হয়ে গেছে। এই জন্য কম্পোজিট ফিলিং এর আরেকটা নাম হচ্ছে লাইট কিওর কম্পোজিট ফিলিং, অর্থাৎ লাইট দিয়ে সেট করা যায় এমন একটা কম্পোজিট ফিলিং, শক্ত করা যায়, লাইট দিয়ে সেট করা যায়, দেখে এটা রাইটার নাম হচ্ছে লাইট কিওর কম্পোজিট ফিলিং। আই হোপ ইউ গট দ্য অ্যান্সার, ঠিক আছে? তাহলে আমরা পার্থক্য বুঝছি, নর্মালি এই ফিলিং একদম ক্লিয়ারলি ধারণা আসে, এটা কিন্তু প্র্যাকটিক্যাল লাইফে ইম্পর্টেন্ট। আমরা অনেক সময় ডেন্টাল চেম্বারে যাই, তুমি ধারণা করতে পারবা যে দেখেন তাহলে এটা হইতেছে। আর মেইন একটা জিনিস হচ্ছে অ্যামালগাম হচ্ছে কিন্তু দাঁতের সাথে কোনো ধরনের বন্ড করে না, কম্পোজিট কিন্তু কেমিক্যালি বন্ড করে, এটা খুব ইম্পর্টেন্ট। এই অ্যামালগাম যে ফিলিংটা দিচ্ছে এটা তো মেটালের, তাই না? এটা কি দাঁতের সাথে কোনো বন্ড করতে পারে? আমাদের দাঁত কি মেটালের না? বন্ড করতে পারে না, দাঁতের সাথে কোনো ধরনের বন্ড করতে পারে না। কোনো মতে মেটালটা হচ্ছে বিভিন্ন জিনিস দিয়ে কেরামতি করে আমরা ধরাই রাখছি, মানে এটাকে বন্ড করি নাই। বন্ড মানে কি, এটার সাথে একদম বন্ড করে ফেলছে, অ্যাটাচ হয়ে গেছে। ইটস জাস্ট নট লাইক দ্যাট। একদম বন্ড মানে কি একদম মিশে গেছে না, কোনো বন্ড হয় না, এটা জাস্ট একটা জিনিসের সাথে ধরে আছে। অ্যামালগামে হচ্ছে একটা সাথে ধরে আছে, মেটালিক এই অ্যামালগামটাকে ধরে রাখছে আমাদের দাঁত বিভিন্ন জিনিস দিয়ে। এখানে কোনো বন্ড হয় নাই। অন্যদিকে আমাদের এই যে কম্পোজিট ফিলিং এর ক্ষেত্রে, আমাদের কম্পোজিট ফিলিং এর ক্ষেত্রে এই ম্যাটেরিয়ালটা দেখা একদম হুবহু দাঁতের স্ট্রাকচারের সাথে ম্যাচ হয়ে গেছে। কেন হয়? বিকজ ওরা বন্ডিং বানায় ফেলছে, ওরা একটা কেমিক্যাল বন্ড বানায় ফেলছে। এই কেমিক্যাল বন্ডের জন্য হচ্ছে বোঝা যাচ্ছে না, কেমিক্যাল বন্ড বানায় ফেলছে, যেটা আমাদের অ্যামালগাম করে না। সেটা কিন্তু এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। চলো আমরা আগাই। একজন পেশেন্ট আসছে, পেশেন্ট এসে বলতেছে, স্যার আপনি গতদিন আগে যে অ্যামালগাম ফিলিং করে দিছেন ওই দাঁতে তো ব্যথা। তো একটা পেশেন্ট আসছে, বলতেছে, স্যার তুই গতদিন একদিন আগে যে অ্যামালগাম ফিলিংটা করে দিছিলেন, কি ফিলিং? অ্যামালগাম ফিলিংটা করে দিছিলেন, ওই দাঁতে আমার প্রচুর ব্যথা। তো অ্যাজ এ ডেন্টিস্ট তোমার মাথায় কি আসবে যে আচ্ছা কি কারণে ব্যথা হইতে পারে? একদিন আগে আমি অ্যামালগাম ফিলিং করে দিচ্ছি, সোর ব্যথা কি কারণে হইতে পারে, ঠিক আছে? সো মূলত 2টা কারণে হইতে পারে। অনেকের মাথায় আসতে পারে ডিলেড এক্সপেনশন। না, একদিন পরে ডিলেড এক্সপেনশন হয় না, ডিলেড এক্সপেনশন হইতে 3 থেকে 5 দিন দেরি লাগে, এই জন্যই এটার নাম ডিলেড এক্সপেনশন। সো 3 থেকে 5 দিন লাগে, একদিনে হয় না। তাহলে কি হইতে পারে? কারণ কি? ব্যথার কারণ কি? মূলত হইতে পারে 2টা কারণ। একটা হচ্ছে তার হাইপার অক্লুশন হইতে পারে, এটা একটা কারণ হইতে পারে। আরেকটা কারণ হচ্ছে যে তার দাঁতে ফাটল ধরছে, ওই দাঁতে ফাটল ধরছে। ইংলিশে আমি যদি বলি ক্র্যাকস ইন টুথ, দাঁতে ক্র্যাক ডেভেলপ হয়েছে। আচ্ছা দেখো তো কি হইতেছে, 2টা কারণে মূলত এটা হইতে পারে। একটা হচ্ছে হাইপার অক্লুশন, আর হচ্ছে দাঁতে যদি ফাটল হয় বা ক্র্যাক হয়। হাইপার অক্লুশন জিনিসটাকে ব্যাপারটা হচ্ছে যে দেখা যায় যে তুমি যখন পেশেন্টে
মুখের ওরাল এক্সামিনেশন করবে, দেখা যাবে যে দাঁতে তুমি অ্যামালগাম দিছো ওই দাঁতে একটা শাইনি একটা অ্যাব্রেসিভ ডো করতেছে, একটা চকচকে একটা অ্যাব্রেসিভ গিয়ে দিতেছে, দেখা যাবে একদম চকচক করতেছে, জায়গাটা চকচক করতেছে, যেটাতে অ্যামালগাম দিছো ওই জায়গাটা অনেক চকচক করতেছে বাট একটু ক্ষয়ে গেছে, শাইনি একটা অ্যাব্রেশন হবে। তাহলে তুমি বুঝবে আচ্ছা তার মানে হচ্ছে হাইপার অক্লুশন হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে এর ফলে হাইপার অক্লুশন হচ্ছে, এই শাইনি অ্যাব্রেশন দেখে আমি বুঝবো যে আচ্ছা এটা মানে হচ্ছে ওর হাইপার অক্লুশন হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে হাইপার অক্লুশন কখন হয়? হাইপার অক্লুশন কখন হয়? হাইপার অক্লুশন হয় হচ্ছে ধরো যে একটা কাপ, এই হচ্ছে তুমি অ্যামালগাম রিস্টোরেশন দিবা, তাই না? এখন ফার্স্টে তোমাদের অ্যামালগামটা এটা তো একটা পাউডার, পাউডার লিকুইড দুটো সংমিশ্রণ, তাই না? দুটো সংমিশ্রণ। সো অ্যামালগাম ধরো তুমি আগে তো প্রিপেয়ার করতে হবে, তাই না? প্রিপেয়ার করতে হবে সুন্দর করে মিক্স করে, তারপর তো এটা ঢালতে হয়, তারপরে অ্যামালগাম ফিলিংটা এখানে ঢালতে হয়, গর্তের মধ্যে দিতে হয়, যেটাকে বলি আমরা কার্ভিং, যেটাকে আমরা বলি কার্ভিং। এই যে ক্যাভিটিতে এই যে আমি পুড়ে দিচ্ছি ওই অ্যামালগামটা, বুঝে দিচ্ছি, এই গোটা জিনিসটাকে বলা হচ্ছে কার্ভিং। এখন অনেক সময় দেখা যায় যে কেউ কেউ অ্যামালগাম ফিলিং দিতেই তো দেখা যায় যে অনেক বেশি দিয়ে ফেলতেছে, এটাকে বলে ওভার কার্ভিং, ম্যাটেরিয়ালটা বেশি বুঝে দিচ্ছে, ওভার কার্ভিং। আর দেখো দেখা যাচ্ছে একদম যতটুকু প্রয়োজন ক্যাভিটির তার তুলনায় কম দিয়ে ফেলতেছে, ওভার, তাকে বলা হচ্ছে আন্ডার কার্ভিং, তাকে বলা হয় আন্ডার কার্ভিং। এখন এই যে দেখা যায় যে এই এই যে যদি ক্যাভিটির কম ক্যাভিটির তুলনায় কম ম্যাটেরিয়াল বুঝে দিচ্ছে, মানে আন্ডার কার্ভিং যদি কেউ করে ফেলে, সেই ক্ষেত্রে দেখা যায় কি আন্ডার কার্ভিং করে ফেলতে দেখা যায় যে এখানে বিভিন্ন এরকম ইরেগুলারিটির সৃষ্টি হয়, এখানে বিভিন্ন ইরেগুলারিটির সৃষ্টি হয়, এরকম খাঁচকাটো সৃষ্টি হয়। এর ফলে দেখা যায় যে ওই জায়গাটায় বারবার চাপ লাগে, বারবার দাঁতে ঘষা লাগে, বারবার দাঁতে ঘষা লাগে, হাইপার অক্লুশন হয়। এই কারণে এই আন্ডার কারেন্টের কারণে এই হাইপার অক্লুশনটা হইতে পারে, ঠিক আছে? এই হাইপার অক্লুশনটা হইতে পারে। হাইপার অক্লুশনটা বুঝবো হচ্ছে আমরা এই যে শাইনি চকচকে একটা অ্যাপিয়ারেন্স অ্যামালগামে দেখে আমরা সাধারণত বুঝবো। আচ্ছা, এরপর আসছে 2 নম্বরটা হচ্ছে যে দাঁতের ফাটল বা ক্র্যাক যদি হয়, সেক্ষেত্রে কি করতে হবে? দেখা যায় যে তুমি একটা দাঁতের যখন তুমি অ্যামালগাম ফিলিং বসাবা, এই ক্যাভিটিটা করার জন্য যতটুকু জায়গার দরকার ছিল তুমি বেশি দাঁত কেটে ফেলছো, যতটুকু কাটার কথা ছিল ক্যাভিটি প্রিপেয়ারের জন্য তার থেকে বেশি কেটে ফেলছো। এর ফলে দেখা যায় যে এই দাঁতে ফাটলটা ধরতে পারে। সমস্যার সমাধান কি? সমস্যার দুইটা যেহেতু সমস্যা, মনে রাখবা একটা জিনিস, লাইফের প্রবলেম হোক বা যে কোনো প্রবলেম হোক, কোনো কিছুর সমাধান ওই সমস্যার মধ্যেই আছে। সমস্যার মধ্যে আছে। আগে তোমাকে ওই সমস্যাটা খুঁজে বের করতে হবে, তুমি মেডিকেল প্র্যাকটিশনার হও বা তুমি একটা স্টুডেন্ট হও, তো মানুষ যে হও না কেন, তোমার লাইফে সমস্যা আসবে। সমস্যা সমাধান যদি তুমি করতে চাও, সমাধান তুমি তখনই করতে পারবা যখন তুমি এই সমস্যাটা বুঝতে পারবা যে আমার ওই জায়গায় সমস্যা। ওকে, আমি পড়ি না, কেন পড়ি না? মোবাইল দেখি, এটা সমস্যাটা হচ্ছে মোবাইল দেখায়, ওইটাকে তোমার রিমুভ করতে হবে, ঠিক আছে? ঠিক তেমনই এই যে হাইপার অক্লুশনের জন্য যেহেতু সমস্যা হচ্ছে, এই দাঁতে ফাটলের জন্য যেহেতু সমস্যা হচ্ছে, তাহলে আমরা এটা সমাধান বের করি। কি সমাধান? হাইপার অক্লুশনের ক্ষেত্রে দেখো, যেহেতু হাইপার অক্লুশনের কারণে অনেক বেশি পেইন হচ্ছে, আমরা কি করবো? এই অক্লুশনটা ঠিক করব, প্রপারলি করব, ঠিকঠাক করব। অক্লুশনটা ঠিকঠাক করবো যাতে একটা দাঁতের সাথে একটা দাঁতের যেই নর্মালি যে একটা দাঁতকে যে চাপটা দেয়, নর্মালি যে চাপ দেয়, এটাকে তো অক্লুশন বলি। এটাকে আমরা অ্যাডজাস্ট করবো, ঠিক করবা, তাহলে আমার পেইনটা চলে যাবে। 5 হাইপার অক্লুশন আছে, এটাকে আমরা ঠিক করলাম। 2 নম্বর কি করবো? 2 নম্বরটা হচ্ছে আমরা দেখা যায় যে অনেক সময় দেখা যায় যে অনলি বা দাঁতে যেহেতু ফাটল ধরছে, দাঁতে যেহেতু ক্র্যাক হয়েছে, ফাটল যেহেতু ধরছে, অনেক সময় দেখা যায় যে যেহেতু অ্যামালগামের কারণে এটা হয়েছে, এই অ্যামালগাম ফিলিংটাকে আমরা চেঞ্জ করে ফেলবো, এটাকে তুলে ফেলবো, ঠিক আছে? অ্যামালগাম রিস্টোরেশন আমরা উঠাই ফেলবো, রিপ্লেস করে ফেলবো, ঠিক আছে? রিপ্লেস করে ফেলবো। যদি তোলাটা একটু বেশি ডেঞ্জারাস, অ্যামালগাম ফিলিংটা তুলে ফেললেও
তুলে ফেললেও কিন্তু অনেক বেশি মারকারি। আর দেখা যায় যে ঠিক মতো যদি তুমি না তুলতে পারো, ঠিক মতো যদি তোমার ওই তুমি কোয়ালিফাইড না হও, দেখা যায় যে এই মারকারিটা তখন মুখে ছড়া যেতে পারে। সো অ্যামালগাম রিপ্লেস করার সময় সময় সাবধান হবে। অ্যামালগাম ফিলিং তুলাও কিন্তু বেশ মানে একটু একটু মানে অভিজ্ঞ হইতে হবে, ঠিক আছে? সো ফার্স্ট হচ্ছে আমরা কি করবো, হাইপার অক্লুশন হচ্ছে অক্লুশনটা ঠিক করলাম। দ্বিতীয়ত দাঁতে ক্র্যাক হচ্ছে না, আমরা ওই অ্যামালগামের জন্য যেহেতু হচ্ছে আমরা অ্যামালগাম ওই রিপ্লেসমেন্ট করে ফেলতেছি। ওকে, এর এর ফলে কি করতেছে, দেখা যায় যে আমাদের যে দাঁতে যে চোখা যে অংশগুলো থাকে, এটা দাঁত, দেখবে যে দাঁতের এখানে চোখা অংশ থাকে, এগুলোকে বলা হচ্ছে কাস্ক। ক্যানাইন দাঁতে বেশি বোঝা যায়, ক্যানাইন না সরি মোলা দাঁতে অনেক বেশি বোঝা যায় এই কাস্ক গুলা। তো এই কাস্ক গুলা যদি অনেক বেশি উইক হয়, দাঁত ফাটল ধরছে, ধরো এই দাঁতে ধরো ফাটল ধরছে, এইগুলো ধরো যে ভেঙে যাচ্ছে বা ভেঙে যাবে কোনো একটা ভাব, উইক হয়ে গেছে কাস্ক, সেক্ষেত্রে আমরা কি করব, এটা এই কাস্পের এই এরিয়াটাকে আমরা অনলে দিব, অনলে করে ফেলিয়া অনলাইনে রেস্টোরেশন করছি, জাস্ট এই জায়গাটা ঠিক করবো, যে জায়গায় প্রবলেম এই জায়গাটা আমরা নতুন ভাবে গড়ে দিব। ওকে, এটা হচ্ছে অনলাইন রেস্টোরেশন। এই জায়গাটায় প্রবলেম, তখন তাতে ধরো পুরোটা না, আবার এই জায়গাটায় প্রবলেম, জাস্ট এই জায়গাটা প্রবলেম, ঠিক আছে, আমি এই জায়গাটাই মেরামত করবো, অনলে। ওকে, অনলে। আচ্ছা, 3 নম্বরটা পয়েন্ট কি, তাহলে আমরা কি করবো, ফার্স্ট অ্যামালগাম রিপ্লেসমেন্ট করবো, 2 নম্বরটা হচ্ছে অনলে দিব, উইকেন্ড কাজ থাকলে ওই কাজগুলোকে ঠিকঠাক করার জন্য। 3 নম্বরটা হচ্ছে যদি ক্র্যাক গুলো অনেক ছোট থাকে, ঠিক আছে, অনেক যদি ছোট থাকে, তো দেখা যায় যে ওই ক্র্যাকের তো ফাটল, এই ধরো যে কি বলতেছে, ধরো যে এটা একটা দাঁত, এই দাঁতে ফাটল ধরছে, ঠিক আছে, দেখা যায় যে ফাটলটা বেশ উইক, তো আমরা এটা কি করবো, ফাটলকে স্ট্রং করে ফেলবো। এই ফাটলটা মেরামত করার জন্য আমরা দাঁতকে স্ট্রং করে ফেলবো। স্ট্রং কেমনে করে, এজ করার মাধ্যমে, দাঁতকে এজ করার মাধ্যমে। আসলে যে এচিং কি ওয়াট ইজ অ্যাসিড এচিং অর এচিংস, বা আমার এচিং জিনিসটা কি, এচিং হচ্ছে ধরো এটা একটা বাসার দেয়াল, এটা একটা বাসার দেয়াল, চিন্তা করে এটা একটা লোক বাসার দেয়ালের সামনে দাঁড়ানো, ঠিক আছে। তো অনেক সময় দেখবা যে বাসায় রং করার আগে, পেইন্ট করার আগে, বাসার দেয়ালে রং করার আগে দেখবা যে ফসফরিক অ্যাসিড দিয়ে দেয়। ফসফরিক অ্যাসিড আগে দেয়ালে দেয়া হয়, অ্যাপ্লাই করা হয়, তারপর উপরে রং অ্যাপ্লাই করা হয়, তারপর উপরে কালার অ্যাপ্লাই করা হয়। কেন, যাতে ওই দেয়ালের সাথে ওই কালারের একটা ভালো বন্ডিং হয় বা অ্যাডিশন হয়, মতো অ্যাডিশন হয়, ভালো করে লাগে, ওই রংটা যাতে ভালো মতো দেয়ালে লাগে বা অ্যাডিশন হয়, এই জন্য ওই ফসফরিক অ্যাসিড দেওয়া হয়। সেম ভাবে করো, যেটা আমাদের দাঁত, এটা আমাদের দাঁত। হ্যাঁ, এখন এই দাঁতে স্ট্রেংথ বাড়ানোর জন্য এচিং করা হয়, ফসফরিক অ্যাসিড দিয়ে এচিং করা হয়। এই যে এচিং ম্যাটেরিয়ালটা দিলাম, তারপর হচ্ছে 15 থেকে 30 সেকেন্ড আমরা রিন্স করবো। তারপরে এর উপরে আমরা বন্ডিং এজেন্ট দিব, দিয়ে কিউর করবো, শুকাবো, কাইন্ড অফ মানে শক্ত করবো। কিউর করার পর ওতে আমরা দিই কম্পোজিট ফিলিং দিই, তারপর আবার কিউর করবো। সো এগুলো আমরা পরবর্তীতে আবার শিখবো। বাট নর্মাল যে জিনিসটা সেটা জানিয়ে রাখো যে দাঁতে এমন কিছু একটা দেওয়া হয় যার ফলে দাঁতের স্ট্রেংথ বাড়ানো যায়, দাঁতের ওই স্ট্রেংথটা বাড়ানো যায় ওইটা অ্যাপ্লাই করার ফলে। তো আমরা কি করবো, এই যে দাঁতের যে অংশগুলো ক্র্যাক হয়ে গেছে, দাঁতের যে দেয়ালগুলো ক্র্যাক হয়ে গেছে, এই যে ক্র্যাক হয়ে গেছে, দাঁতে যে ফাটল ধরছে, এই যে ক্র্যাক হয়ে গেছে, এইটার ক্ষেত্রে আমরা হচ্ছে এচিং দিলে কি হবে, ওই জায়গাটা স্ট্রেংথ বাইরে যাবে, আর হচ্ছে বন্ডিং ভালো হবে। সো আমরা এখানে এচিং দিয়ে ফেলবো। আর হচ্ছে কি করতেছে, আর যদি কোনো উপায় না থাকে তখন ওই দাঁতটাকে আমরা ক্যাম্প করাই দেবো। আর যদি কোনো উপায় না থাকে বা বেশি ক্ষতি হয়ে যায়, তো ওই দাঁতের বেশি ক্ষতি হয়ে যেতে আমরা পারতেছি না, ফিলিং দিয়ে বসাচ্ছে না, বেশি ক্ষতি করে ফেলছি, হ্যাঁ, দেখা যাচ্ছে যে ওই দাঁতের আর ফিলিং দিয়ে কাজ হবে না বা মেরামত করে কাজ হবে না। ওকে ফাইন, ঠিক আছে, ক্যাপ পরাই দাও, দাঁতে ক্যাপ পরাই দাও বা ক্রাউন পরাই দাও, দাঁতে ক্রাউন বসাই দাও, শেষ। অনলে বা ক্রাউন বসাই দাও, অনলে মানে যেটুকু গ্যাসের টুকি বসাই দাও, ক্রাউন মানে হচ্ছে পুরাটাই বসাই দাও, ঠিক আছে, পুরাটাই এখন রেস্টোরেশন দিয়ে দাও। গট ইট? যাতে আমরা হচ্ছে ফ্র্যাকচার আরো ফাটলের রিস্ক যাতে কমে যায়। আমরা কি বললাম, আমরা বললাম হচ্ছে 2টা কারণ হইতে পারে, একটা হাইপার অক্লুশন আর একটা হইতে পারে হচ্ছে কি তোমার দাঁতে ফাটলের কারণে। হাইপার অক্লুশন হলে কি করবে, অক্লুশন যাতে না হয় সেটা, এই অক্লুশন জিনিসটাকে আমরা কি করবো, তার অক্লুশন অ্যাডজাস্ট করবো।
আর ফাটল হইলে কি কম, ফাটল হইলে আমরা হচ্ছে হয় ক্যাপ বসাইতে পারি যদি ফাটলটা অনেক বেশি হয়, বা কাউন্ট বসাইতে পারি। ওই ফাটল ঠিক করার জন্য আমরা এইচ করতে পারি, এইচিং করতে পারি দাঁতটা একটু স্ট্রং করার জন্য। আর কি করতে পারি, অনলি ইউজ করতে পারি, অর্থাৎ দাঁতের যে অংশটা একটু উইক ওই অংশটা আমি ঠিক করে ফেলতে পারি অনলি। ওই জায়গাটা আমি রেস্টোরেশন দিতে পারি, যেটাকে বলি অনলি। তার আগে আমি পড়াইছি অনলি, আমি ডিটেলস পড়াচ্ছি না। আর হচ্ছে কি, আর একটা জিনিস যেটা করতে পারি, যে ওই অ্যামালগাম যে ফিলিং দিছিলাম ওই অ্যামালগাম ফিলিংটাই তুলে ফেলি। অ্যামালগাম ফিলিং যে দিছিলাম ওই অ্যামালগাম ফিলিংটাই তুলে ফেলি। হ্যাঁ, এটা আমরা করতে পারি। এখন ভাইভাতে একটা কোশ্চেন অনেক ধরে আমার খুব প্রফিট ধরছিল, যে আচ্ছা মা বলো তো, তুমি পিছনের দাঁতে একটা ফিলিং দিবা, জিজ্ঞেস করবে যে পিছনের দাঁতে একটা ফিলিং দিবা, কোন ফিলিংটা সবচেয়ে বেশি ভালো হবে, পিছনের দাঁতে তুমি ফিলিং দিবা। তো এটার অ্যান্সারটা হচ্ছে অ্যামালগাম ফিলিং। পিছনের দাঁতের জন্য অ্যামালগাম ফিলিং অনেক বেশি ভালো। এখন বলতে চাই দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কেন? বিকজ অ্যামালগাম তো দেখো অ্যাস্থেটিক না, তাই না? যে কালো 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 থাকে, সামনের দাঁতে দিলে সৌন্দর্য নষ্ট হচ্ছে, কিন্তু পেছনের দাঁতে তো তুমি হাসতে দেখা যাচ্ছে না। সো পেছনের দাঁতে দিলে তো প্রবলেম নাই, আবার ওটা সস্তা কাজে হয়ে যাচ্ছে। সেকেন্ড যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা হচ্ছে তাহলে ফার্স্ট পয়েন্ট হচ্ছে অ্যাস্থেটিক না, যেহেতু পিছনের দাঁতে দিলে তেমন কোনো ফারাক পড়বে না সৌন্দর্যে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে, যেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, আমরা বাঙালিরা তো হচ্ছে খাই মাছ মাংস, তাই না? আমরা ভোজন রসিক জাতি। সো কি হয় যে আমাদের এত খাবারের যে লোড, প্রেশার তো দাঁতে পড়ে, তাই না? সো অ্যামালগাম ফিলিং হচ্ছে অনেক বেশি শক্ত ফিলিং, অনেক বেশি স্ট্রেংথ আছে এই ফিলিংটার, এটা স্ট্রেংথ অনেক বেশি। সো এই যে আমরা যে পেছনে আমরা যে খাবার খাই, এই খাবার চাবানোর জন্য যে লোডটা প্রয়োজন হয়, হ্যাঁ, পেছনের দাঁতে কিন্তু লোড তুলনামূলক বেশি পড়ে। আমরা যে এত খাদ্য রসিক জাতি, এই এত খাবারের এই যে লোড, এই লোড পেছনের এই খাবার চাবানোর জন্য যে লোড, সেগুলো কিন্তু পেছনের দাঁতে তুলনামূলক বেশি পড়ে। সো পেছনের দাঁতে কিন্তু স্ট্রেংথ বেশি দরকার হয়। সো স্ট্রেংথ বেশি হচ্ছে তুলনামূলক। অ্যামালগাম যেহেতু মেটাল আছে, ও যেহেতু সিলভার আছে, তাই না, মেটালিক। সো ওর মধ্যে স্ট্রেংথ থাকে অনেক বেশি থাকার কারণে দেখা যায় যে এই জন্য আমরা পেছনের দাঁতে কি করি, পেছনের দাঁতে অ্যামালগাম দিই, কারণ পেছনের দাঁত তো চাবানোর জন্য ইম্পর্টেন্ট, স্ট্রেংথ ওটাই বেশি লাগে। আর অ্যামালগাম ফিলিং এর স্ট্রেংথ বেশি কম্পোজিট ফিলিং এর তুলনায়। এই জন্য হচ্ছে আমরা পেছনের দাঁতে অ্যামালগাম ফিলিং বেশি প্রেফার করি। এখানে অনেক সময় কোশ্চেন ঘুরে আসতে পারে যে আচ্ছা পেছনের দাঁত না বলতে পারে যে ক্লাস টু ক্যাভিটির জন্য কোনটা ভালো। সেম, ক্লাস টু ক্যাভিটি মানে ওই পেছনের দাঁতই বোঝায়। তুমি যখন ক্যাভিটি ক্লাসিফিকেশন পড়বা তখন দেখবা। সো ওই ক্ষেত্রে আমার কি ক্লাস টু ক্যাভিটির জন্য কোনটা বা পেছনের দাঁতের জন্য কোন ফিলিং ভালো, অ্যামালগাম ইজ দ্য বেস্ট। অলরাইট। তো জাপানে মিনামাতা ডিজিজ এটা ইংলিশ, আই ডোন্ট এক্সপ্লেইনটা হয়তো ভুল হতে পারে। তো মিনামাতা ডিজিজ নামে একটা ডিজিজ কিন্তু হয়ে গেছে। মিনামাতা ডিজিজ এটা বেশ সারা ফেলে দিছিল জাপানের শহরে। কেননা এটার মেইন কারণ হচ্ছে দেখা যায় তো যে এখানে কারখানা ছিল, এখানে ধরো যে নদী ছিল, তো এই কারখানার যে এই বজ্র ডিরেক্ট এই নদী বা এই সমুদ্রে পড়তো, হ্যাঁ, নট নদী, সমুদ্রে পড়তো। এই বজ্রের মধ্যে মেইন যে বজ্র ছিল এই কারখানা, সেটা ছিল হচ্ছে মার্কারি। দেখা যাইতো এই সমুদ্রের মাছগুলা এই মার্কারি খাইতো, এন্ড ওই মাছগুলাকে মানুষ খাইতো। তো দেখা যাইতো যে এই মার্কারি যে ক্ষতিকারক দিক সেটা তো মাছের উপর কইতোই, আবার যারা খাইতো সেই মানুষের উপরও এই মার্কারির যে হ্যাজার্ড গুলা, মার্কারির যে প্রবলেম গুলা, যে ক্ষতিকর যে প্রভাব গুলা, সেইগুলো কিন্তু তাদের উপর পড়তো। ঠিক আছে। তো এই মার্কারির যে টক্সিসিটি সেটা কিন্তু স্থানীয় মানুষের উপর প্রকাশ পেয়েছিল। ঠিক আছে। এখন ফিলিং দেওয়ার সময় কি হয়, এখন আমরা এখন এই গল্পটা কেন বললাম, এই মিনামাতা ডিজিজের গল্পটা কেন বললাম, এই মার্কারি টক্সিসিটির কারণে কি হয়, এবার আসো এটা জেনে ফেলো। মার্কারি টক্সিসিটির কারণে আমাদের হেলথের অনেক ইস্যুস হয়। একটা হচ্ছে
দেখা যায় যে কিডনি ড্যামেজ হয়, লিভারের সমস্যা হয়, চোখে দেখা যায় যে প্রবলেমস হয়, ঝাপসা দেখে, চোখে দেখতে পারে না বা প্রবলেম হয়। অনেক সময় দেখা যায় যে এই মার্কারি আমাদের নার্ভাস সিস্টেমকে অ্যাটাক করে, নার্ভাস সিস্টেমকে অ্যাটাক করার ফলে আমাদের নার্ভসকে ড্যামেজ করার ফলে ফলে হাত পা অবশ করে ফেলে, আমাদের হাত পা অবশ করে ফেলে। ঠিক আছে, মার্কারি টক্সিসিটি কিন্তু অনেক বেশি খারাপ, মার্কারি এত এত ক্ষতি কাজ করে। এখন এইবার পয়েন্ট আসো যে কেন আমি এই গল্পটা বললাম, কারণ আমাদের বলা হয় যে এই ওয়ার্ল্ডের 10% মার্কারি নাকি ডেন্টিস্টদের চেম্বার থেকে আসে। পুরা পৃথিবীতে 10% মার্কারি নাকি আমরা ডেন্টিস্টরা তৈরি করতেছি। তো আমরা ডেন্টিস্টরা যাতে এই তকমা অ্যাভয়েড করি, তকমা না লাগে আমাদের গায়ে যে আমরা মার্কারি দূষণ করতেছি, পরিবেশের ক্ষতি করতেছি, সো আমরা ডেন্টিস্টরা এখন এই চেম্বারে মার্কারি রাখাটা বলতে গেলে অফ করে দিচ্ছে। আমরা যে মার্কারি অফ করা মানে কি, মার্কারি থাকে কোথাও এই অ্যামালগাম সিলিং এ, আমরা এই অ্যামালগাম সিলিং এর যে ইউজটা সেটা অনেক কমাই ফেলছি, অনেক বেশি কমাই ফেলছি। ইদানিং কম্পোজিট ফিলিং, দেন হচ্ছে জিআইসি ফিলিং, এগুলো অনেক বেশি করা হয়। এই অ্যামালগামকে থেকে আস্তে আস্তে এই ডেন্টিস্টটা সরে আসতেছে, বিকজ এই অ্যামালগামের যে মার্কারি আছে এই মার্কারির টক্সিসিটির জন্য। এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে নর্মালি আমাদের যখন পেশেন্ট যখন আসতো তাকে আমরা এই যে অ্যামালগাম ফিলিং যে 100 বছর ধরে যে অ্যামালগাম ফিলিং দেওয়া হয়েছে, তাহলে কি সবার ক্ষতি করছে? সবার তো ক্ষতি করে নাই। 100 বছর ধরে যে অ্যামালগাম ফিলিং দিচ্ছি, নিশ্চয়ই এটা কোনো ভালো ইফেক্ট তো আছে, খারাপ ইফেক্ট তো বলতেছে মার্কারি, কিন্তু এটা নিশ্চয়ই একটা ভালো ইফেক্ট আছে। তো দেখা যায় যে এই তুমি যদি প্রপারলি ম্যানুপুলেট করো, তুমি যদি প্রপারলি ম্যানুপুলেশন প্রপারলি করছো, হ্যাঁ, প্রপারলি একদম প্রপার ওয়েতে ম্যানুপুলেশন করছো অ্যামালগামের, এই ক্ষেত্রে দেখা যাবে যে পেশেন্টের মুখে তখন দেখা যায় যে মার্কারি টক্সিসিটি ওইভাবে হয় না, বা মার্কারি এক্সপোজার হয় না, মার্কারি যে ক্ষতিকারক যেই জিনিস, ক্ষতিকারক যে প্রভাবটা সেটা দেখতে চাই যে পেশেন্টের হচ্ছে না। কেন হচ্ছে না? বিকজ তুমি প্রপারলি ম্যানুপুলেট করছো, প্রপার ওয়েতে গেছো, এই জন্য আর ক্ষতি হচ্ছে না। মেইন প্রবলেমটা যেটা হয় সেটা হচ্ছে আমরা যখন মার্কারি মিক্স করি, ফিলিং তো দিব, ঠিক আছে, সো সো মার্কারি মিক্সের টাইমে ওই যে মার্কারি তো লিকুইড, তাই না, মার্কারি পাল্পটা হচ্ছে লিকুইড, অ্যামালগামের যে অ্যালয় সেটা হচ্ছে পাউডার। এই পাউডারের সাথে আমরা লিকুইড মিলাই মিক্স করি। তো এই মিক্সিং এর টাইমে মেইনলি ওই প্রবলেমটা হয়। মিক্সিং এর টাইমে দেখা যায় যে এই পারদের একটা বাষ্প বা ভ্যাপার তৈরি হয়। পারদের যে বাষ্প বা ভ্যাপারটা তৈরি হয়, এই ব্যাপারটা মূলত হচ্ছে ঘুরে, যে জায়গা প্রিপেয়ার করা হয় সেটার আশেপাশে ঘুরে, এনভায়রনমেন্টে ঘুরে। এমন না জাস্ট এটা যেখানে ইউজ করতেছো এখানে সীমিত, এই ব্যাপারটা পুরো এনভায়রনমেন্টে ঘুরে। এই জন্য দেখা যায় যে ডেন্টিস্ট ছিল, অ্যাসিস্ট্যান্ট ছিল, এটা কিন্তু এই মার্কারি কিন্তু তাদেরও ক্ষতি করতে পারে, এই ব্যাপারটা তাদেরও ক্ষতি করতে পারে, পুরো এনভায়রনমেন্টে ক্ষতি করতে পারে। এই জন্য ডেন্টিস্টদের অবশ্যই একটা ওয়েল ভেন্টিলেটেড হয়, ভেন্টিলেশনের ব্যবস্থা করতে হবে যাতে এই ব্যাপারটা বাইরে বাইরে বের হয়ে যেতে পারে। প্রপার ভেন্টিলেশনের ব্যবস্থা করতে হবে, বায়ু চলাচলের ব্যবস্থা করতে হবে যাতে এই মার্কারিটা সহজে বের হয়ে যায়, বুঝাইতে পারছি আমি? তো তুমি যদি প্রপারলি মার্কারি ম্যানিপুলেশন করো তখন এত বেশি মার্কারির এক্সপোজার হয় না মুখে পেশেন্টের, এত ক্ষতি হয় না, ক্ষতি বলতে গেলে তুলনামূলক খুব কম হয়। বাট এই যে প্রপারলি ম্যানিপুলেট করা, এটা তো টাফ, এটা একটু টাফ, ঠিক আছে। এখন এখন প্রশ্ন হচ্ছে তো এখন আসে যে মার্কারির যে হ্যাজার্ড গুলো হয়, এই হ্যাজার্ড গুলো আমরা কিভাবে প্রিভেন্ট করতে পারি? মার্কারির কারণে যে এতগুলো হ্যাজার্ড হইলো বললাম, এটা প্রিভেনশন কিভাবে করব? মার্কারির ফলে কি কি হয় স্বাস্থ্য ঝুঁকি তা তো বললাম। এই যে দেখো মিনামাতাতে কি হয়েছে, জাপানের মিনামাতাতে কি হয়েছে, বা মানুষের নর্মাল মানুষের শরীরে কি হয়, নর্মাল মানুষের শরীরে যে কিডনি লিভার, চোখের সমস্যা, নার্ভাস সিস্টেম, হাত পা অবশ্যই এসব পড়ে ফেলতে পারে। সো এর থেকে প্রিভেন্ট করতে হলে আমরা যেটা করতে হবে মেইনলি, আমি বলছি আগে এখানে একটা কথা যে মার্কারের ব্যাপারটা অনেক বেশি ডেঞ্জারাস, কজ হচ্ছে এই ব্যাপারটা হচ্ছে রুমের মধ্যে ঘুরে, এর ফলে হচ্ছে পুরো এনভায়রনমেন্টের ক্ষতি করে ফেলে। সো এই ব্যাপারটাকে বাইর করতে হলে কি ওই রুমের মধ্যে প্রপার ভেন্টিলেশনের ব্যবস্থা থাকতে হবে। এটা একটা প্রিভেনশনের একটা উপায়।
যে আমার প্রপার ভেন্টিলেশন থাকতে হবে। আচ্ছা, নেক্সট আর কি 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 উপায় আমরা প্রিভেন্ট করতে পারি? নেক্সট আমরা আরো প্রিভেন্ট করতে পারি যে যে মার্কারির যে বর্জ্য পদার্থগুলো আছে, তার এক্সট্রা মার্কারি, এক্সেস মার্কারি, এই মার্কারি প্রিভেন্ট করার জন্য মেইনলি যেগুলো করতে হবে আমাদের ডেন্টিস্ট শুধু আমি না, আমার অ্যাসিস্ট্যান্টকেও আমি নিজে চোখে চশমা পরবো, যেটাকে গগলস বলি, হাতে আমি গ্লাভস পরবো, মুখে মাস্ক পরবো, আবার আমার যে অ্যাসিস্ট্যান্ট তাকেও এই সেম জিনিস পরবো, গ্লাভস, হাতে গ্লাভস পরবো, গগলস পরবো, মাস্ক পরবো, সেম জিনিস। তো সেকেন্ড পয়েন্টটা হচ্ছে ধরো তুমি অ্যামালগাম ফিলিং দিলা বা মার্কারি ইউজ করলা, মার্কারি ইউজ করার পর অতিরিক্ত যে মার্কারিটা আছে, মার্কারি ওয়েস্ট বলো, মার্কারির যে ডিসপোজেবল যে ক্যাপসুলস বলো, বা ধরো যে অ্যামালগাম অতিরিক্ত যেটা আছে সেটাকে তুমি এভাবে ফেলে দিবা না, ওইটাকে খুব সুন্দর করে কালেক্ট করতে হবে আর স্টোর করতে হবে। কোথায় স্টোর করতে হবে? একটা ওয়েল সিলড কন্টেনার, একটা বদ্ধ পাত্রে হচ্ছে আমরা সিল করে রাখবো। তিন নাম্বারটা হচ্ছে আমাদের রুমটাকে ভেন্টিলেটেড করতে হবে, এটা আমি বলছি, ভেন্টিলেটেড করতে হবে। দেন অ্যামালগাম যদি কোনো কারণে মার্কারি যদি কোনোভাবে স্পিল্ড হয়ে যায় বা ছড়ায় যায়, ওই জায়গাটায় ধরো ছড়াই গেল, কাজ করতে যায়, পড়ে গেছে মেঝেতে, সাথে সাথে ক্লিন করে ফেলতে হবে, খুব ফাস্ট। এমনকি যদি হাতে বা পায়ে লেগে যায়, কিন্তু স্কিনের কন্ট্যাক্টটা আসে, সাথে সাথে সাবান পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে, আমরা সাবান পানি দিয়ে ধুয়ে ফেলবো। তাহলে আর কি করতে হবে? আর সবসময় আমরা যখন অ্যামালগাম ইউজ করবো, অবশ্যই সাথে সাথে অ্যামালগামের মধ্যে যেহেতু মার্কারি থাকে, আমরা পানি মানে ওয়াটার স্প্রে আর সাকশন রেডি রাখবো, সবসময় সাকশন রেডি রাখবো। অলরাইট, তো এখন আমরা যে টপিকটা করবো সেটা হচ্ছে যে প্রশ্নটা করবো সেটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে 2021 সাল আসছে। তো প্রশ্নটা হচ্ছে এরকম যে, আচ্ছা আমরা অ্যামালগাম রেস্টোরেশন তো পড়ি, ঠিক আছে, অ্যামালগাম রেস্টোরেশন যদি ভুলভাল হয় বিভিন্ন সমস্যা হয়, তাই না? তো প্রশ্ন হচ্ছে আমরা অ্যামালগাম রেস্টোরেশন ফেইলার কেন হয়, কেন আমরা পারফেক্ট অ্যামালগাম রেস্টোরেশন করতে পারি না? এর জন্য তোমার যে আগে যেটা জানতে হবে যে অ্যামালগাম রেস্টোরেশনের স্টেপস গুলো আমরা আগে ফার্স্টে যদি জানি, ফার্স্টে আমরা কি করবো, যে তাতে অ্যামালগাম রেস্টোরেশন করবো বলে ঠিক করছি, আগে আমরা দেখতে হবে যে ওই দাঁতটা কি ওই ফিলিংটা নেওয়ার জন্য প্রিপেয়ার কিনা, ওর ফিলিং লাগবে নাকি ফিলিং এর থেকে ওই দাঁতের অবস্থা কিরকম, দাঁতের অবস্থা কি ভালো নাকি মারাত্মক খারাপ? খারাপ না, মোটামুটি খারাপ নয়, মারাত্মক খারাপ, এটা আমার আগে চিন্তা করতে হবে। কারণ যত খারাপ হবে তখন আমার আরো কমপ্লিকেটেড প্রসেসের দিকে যাইতে হবে, হয় রুট ক্যানাল করতে হবে, আর সিটি যেটাকে বলি রুট ক্যানাল ট্রিটমেন্ট, হয় রুট ক্যানাল করা লাগতে পারে, বা এমন হইতে পারে দাঁতের অবস্থা ভালো, তাহলে ফিলিং দিলে ওকে, তাহলে উই ক্যান সলভ দ্য প্রবলেম। ফিলিং যদি না হয় আমরা দেখা যায় যে আরসিটি করি, রুট ক্যানাল করতে হবে, বা কান বসাইতে হবে। তাদের অবস্থা যদি খুব খারাপ হয় তখন তো ফিলিং দিলে কাজ হবে না, তখন আমার আরো জটিল প্রসিডিউরে যাইতে হবে, ক্যানাল অর সামথিং, ঠিক আছে? তোমার আগে ফার্স্টে দেখতে হবে যে ওই দাঁতের অবস্থা কি, ফিলিং দেওয়ার উপযোগী নাকি উপযোগী না। ফার্স্ট আবার কেস সিলেকশন, ঠিক আছে? দুই নাম্বারটা হচ্ছে দাঁত তো ফার্স্টে সিলেক্ট করলাম। দুই নাম্বারটা হচ্ছে আমার দাঁতের মধ্যে ক্যাভিটি প্রিপেয়ার করতে হবে, দাঁতে আমি ক্যাভিটি প্রিপেয়ার করব, ঠিক আছে? ক্যাভিটি প্রিপেয়ার করার পর কি করব, অ্যামালগামের মিক্স করবো, তাই না? অ্যামালগাম মিক্স করার পর এতে অ্যামালগাম ঢেলে দিব। এখানেও কিছু প্রসেস আছে, আমি কিন্তু এটা পড়াইছিলাম, অ্যামালগাম ম্যানিপুলেশনের কিছু প্রসেস আছে। কি কি প্রসেস আছে? অ্যামালগাম ম্যানিপুলেশনের যে প্রসেস গুলো ছিল সেগুলো হচ্ছে, ফার্স্ট হচ্ছে আমরা মার্কারের সাথে অ্যালয় একটা নির্দিষ্ট রেশিওতে আমরা মিক্স করব। 2 নাম্বার ছিল কনডেনসেশন, 3 নাম্বারটা হচ্ছে ট্রাইচুরেশন। 3 নাম্বারটা ছিল হচ্ছে
তিন নম্বরটা ছিল ট্রাইটুরেশন অর সামথিং ছিল, মিক্সিং টাইপের ছিল, খেয়াল নেই আমার ঠিক, মানে এরকম ধাপ ছিল। তারপর 4 নাম্বারটা ছিল হচ্ছে কার্ভিং। তারপরে ছিল হচ্ছে ফিনিশিং, পলিশিং। কার্ভিং মিনস হচ্ছে যে এই অ্যামালগামটা আমি যে ক্যাভিটিতে বুঝে দিতেছি, এটা হচ্ছে কার্ভিং। ফিনিশিং, পলিশিং, তারপর এটাকে পলিশ করে দিতে হবে, ঠিক আছে। পলিশ না করে দিলে কিন্তু একদম এই অ্যামালগাম রেস্টোরেশন যেখানে দিচ্ছ তার পাশ দিয়ে একদম তার ধার ঘেসে, তার মার্জিন ঘেসে একটা লিকেজ হয়ে যেতে পারে। মার্জিনাল লিকেজ যেটাকে বলে, ধার ঘেসে দেখা যায় যে মার্জিনাল লিকেজ হয়ে যেতে পারে, যে মার্জিনাল লিকেজ হয়ে যেতে পারে। পরবর্তীতে ওখান থেকে সমস্যা হবে, পরে ওখানে দেখা যায় ইনফেকশন বা ক্যারিজ হতে পারে। তো মূলত এই প্রসেসই পড়তে হয় যে একটা দাঁত সিলেকশন করবো, ক্যাভিটি ভিতরে করবো, তাতে ফিলিং দিব, এটাই আমার হচ্ছে কাহিনী। এখন আসছে তাহলে ফেইলার কেন হয়, অ্যামালগাম রেস্টোরেশন কেন ফেইল হয়? ফেল হওয়ার মেইন কারণ হচ্ছে দেখা যায় যে আমরা ভুলভাল দাঁত সিলেক্ট করে আমরা ভাবি যে দাঁতটা অনেক ভালো আছে, কিন্তু আসলে দাঁতটা ভালো আছে, ফিলিং দেওয়া যাবে, কিন্তু দেখা যায় যে তাদের অবস্থা আসলে খারাপ, ফিলিং দেওয়ার মতো না, ওইটার আরো জটিল প্রসিডিউর করা ছিল, আর সেটি অন্য কিছু করতে হইতো, কিন্তু দেখা গেছে যে করতে হইতো আর দাঁতটাকে যত স্ট্রং আছে দাঁতটা অত স্ট্রং না, এবং দাঁতটা হচ্ছে উইক, দাঁতটা দুর্বল, সেই অ্যামালগাম ফিলিং দিয়ে তার কিছু হবে না, তার আরো জটিল প্রসিডিউরের মধ্যে চাইতে হবে। সো ইমপ্রপার কেস সিলেকশন, যদি এরকম ভুলভাল দাঁত ভাবি যে এটার ফিলিং লাগবে, যে দাঁতের প্রয়োজন ছিল অন্য কিছুর, অবস্থা খারাপ ছিল, তার দরকার ছিল RCTর, বাট তুমি তাকে ফিলি ধর তার পেটের ব্যথা ছিল, তুমি কিছু হচ্ছে মাথা ব্যথার ওষুধ, সো বিষয়টা এরকম হয়ে গেছে যে তুমি ইমপ্রপার কেস সিলেকশন করে ফেলছেন, যে কাটা জায়গায় সেলাই করার দরকার ছিল তুমি জাস্ট হচ্ছে ওষুধ দিয়ে রাখছো, সেলাই করলো নাই, ব্যাপারটা হচ্ছে এরকম হয়ে গেছে। আচ্ছা, সেকেন্ড হচ্ছে ক্যাভিটি রিপেয়ার। এই ক্যাভিটি প্রিপারেশনের প্রবলেম হয়, দেখা যায় যে ক্যাভিটি যে যতটুকু ফাঁপা করার কথা ছিল, অতটুকু এক্সটেন্ড করার কথা ছিল, অতটুকু তুমি এক্সটেন্ড করো নাই, এটা একটা প্রবলেম হতে পারে। আচ্ছা, 2 নাম্বারটা হতে পারে যে আমি যতটুকু ক্যাভিটি, আমি জানি যে অ্যামালগামে কিন্তু নিচের দিকে বেশি গর্তটা বেশ বড় হয়, আস্তে আস্তে উপরের দিকে হচ্ছে ন্যারো করতে হয় ক্যাভিটিটা, ঠিক আছে। দেখা যাচ্ছে যে তুমি কম বড় গর্ত করে ফেলছো, বা বেশি মানে গর্তটা বেশি ছোট করে ফেলছো, বা গর্তটা বেশি বড় করে ফেলছো, বা গর্তটা বেশি হালকা করে ফেলছো, এতটুকু করে ফেলছো, বা গর্তটা বেশি ডিপ করে ফেলছো, ডিপ, শ্যালো, ওভার এক্সটেন্ডেড আর হচ্ছে এক্সটেন্ডেড, ঠিক আছে। সো এইসব ক্ষেত্রে মূলত দেখা যাবে এই 3-4টা বললেই এনাফ। আর পরীক্ষায় আসলে তুমি এভাবে চার্ট হিসেবে লিখতে পারো, দ্যাটস নট এ বিগ ডিল। এই চার্ট হিসেবে দেখলে আমার মনে হয় তোমার বেশি মনে থাকবে। আচ্ছা, 3 নাম্বারটা কি বলছো? 3 নাম্বারটা হচ্ছে যে ম্যানুপুলেশনের যদি ভুল করি, ঠিক মতো মার্কারি না মিশাই অ্যালয়ের সাথে, টাইট্রেশন কন্ডেনসেশন না করি, ঠিক আছে, বরং কি যদি কন্টামিনেশন হয়ে যায়, ওই যে কন্টামিনেশনের ফলে কি হয়, ডিলেড এক্সপ্যানশন হতে পারে, এটা খেয়াল রাখতে হবে। ওভার কার্ভিং বা আন্ডার কার্ভিং, এটা আগে বলছি যে তুমি বেশি গুজে ফেলছো বা কম গুজে ফেলছো ম্যাটেরিয়ালটা, তুমি পলিশিং করো না ঠিকভাবে, এইগুলা ম্যানিপুলেশনের ক্ষেত্রে। আচ্ছা, তারপর হচ্ছে কি আসতেছে যে ইরোর্স ইন ম্যাট্রিক্স অ্যাডাপশন। ম্যাট্রিক্স যদি ঠিক না থাকে, ম্যাট্রিক্স জিনিসটা কি, আমাদের দাঁতে এরকম এই যে জিনিসটা দেখতেছো, এই জিনিসটাকে বলা হচ্ছে ম্যাট্রিক্স ব্যান্ড, ইউ ক্যান কল ইট ম্যাট্রিক্স ব্যান্ড। তুমি খেয়াল করো রেড লাইনটা, এইটা হচ্ছে সে আমার ভাঙা দাঁত, হ্যাঁ, দাঁতটা কিন্তু ভাঙা, এই দাঁতটা প্রপার আছে, বাট এই দাঁতটা ভাঙা। এখন এই দাঁতটাকে আমি ফিলিং দিব, তো এটা সাপোর্ট দেওয়ার জন্য এই ম্যাট্রিক্স ব্যান্ডটা আছে, একটা দেয়াল হিসেবে কাজ করতেছে। যেইটুকু আমার জমি, আমি এই জমির মধ্যে কাজ করব, তবে একটা সীমানা দিয়ে ফেলছি, একটা দেয়াল দিয়ে ফেলছি, এটা আমার কি ফিলিং এর দেওয়ার ক্ষেত্রে, ফিলিং দেওয়ার সময় ওই এই একটা দাঁতের যে দেয়াল থাকে, আসল দেয়াল, ওই দেয়ালের মতো হচ্ছে এই কাজ করে, এই ব্যান্ডটা দেয়ালের মধ্যে ব্যান্ডটা কাজ করে। এর ফলে হচ্ছে ফিলিং ম্যাটেরিয়ালটা জাস্ট এই সীমানার মধ্যেই সীমাবদ্ধ হয়, ফিলিং ম্যাটেরিয়ালটা এই সীমানার মধ্যেই সীমাবদ্ধ হয়, সহজে অত বেশি বাইরে যায় না। তো ম্যাট্রিক্স ব্যান্ডটা বুঝছি, তুমি মুছে দিই ম্যাট্রিক্স ব্যান্ড, দেখো ম্যাট্রিক্স ব্যান্ড,
এবার আসুন, সো দেখা যায় যে এই ম্যাট্রিক্স ব্যান্ডটা আনস্টেবল, বারবার খুলে যাচ্ছে, ঠিক আছে, বারবার খুলে যাচ্ছে, বা ধরো যে এই বারবার যদি খুলে যায়, এটা বেশি ইম্পর্টেন্ট, আনস্টেবল, বারবার যদি খুলে যায় দেখা যাবে যে রেস্টোরেশনের মধ্যে ফাটল ধরতে পারে, ডিস্টর্টেড হয়ে যেতে পারে, রেস্টোরেশনটা নষ্ট হয়ে যেতে পারে, রেস্টোরেশনটা ডিস্টর্টেড হয়ে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে। এর ধারে দেখা যেতে পারে যে দেখা যেতে পারে যে তুমি এটা যদি ঠিকঠাক না হয়, দেখা যায় যে এখানে মার্জিনে যদি এরকম ফাঁকা থাকে, দেখা যায় যে ফিলিং ম্যাটেরিয়াল এই দিয়ে বেয়ে বেয়ে পড়তে পারে, বিশেষ করে অ্যামালগামের যে মার্কারি দেখা যেতে পারে যে ওই দিক দিয়ে বেয়ে বেয়ে আমরা খেয়ে ফেললাম, ঠিক আছে, সরি, খেয়ে ফেললাম, এরকম হয়ে যেতে পারে। অনেক সময় দেখা যায় যে এক্সেস ম্যাটেরিয়াল আমাদের মাড়িতে চলে যেতে পারে, এই মার্জিনাল ম্যাট্রিক্সটা না দিলে দেখা যায় যে আমাদের মাড়িতে এক্সট্রা ম্যাটেরিয়াল জিঞ্জিভে চলে যেতে পারে, এর ফলে আমাদের মায়ের বিভিন্ন অসুখ, পেরিওডন্টিয়াম, ওভাবে মানে মাড়িতে চলে গেলে হয় কি, দেখা যায় আমাদের ইরিটেট করতে পারে, ঠিক আছে। আর যদি তুমি এই ম্যাট্রিক্স ব্যান্ডটা সেট হওয়ার আগেই খুলে ফেলো, দেখা যায় যে রেস্টোরেশনটা নষ্ট হয়ে যেতে পারে, বিল্ডিংটা ভেঙে যেতে পারে, তুমি যে এত কষ্ট করে ফিলিং দিচ্ছ ওই ফিলিংটা ফ্র্যাকচার হয়ে যেতে পারে, ওই রেস্টোরেশনটা ব্র্যাকচার হয়ে যেতে পারে। গট ইট? আচ্ছা, এরপর আসি যে পোস্ট অপারেটিভ ফ্যাক্টর কিছু আছে। অনেক সময় অ্যামালগাম ফিলিং দেওয়ার পর বলে যে আপনি 1 ঘন্টা কিছু খাবেন না, আর 24 ঘন্টার মধ্যে আপনি ভারী কিছু খাবেন না, মানে শক্ত কিছু খাবেন না, এরকম বারণ করে দেয় অ্যামালগাম ফিলিং দেওয়ার পরে। সো এগুলো লক্ষ্য রাখতে হবে, এগুলো ঠিক আছে। সেগুলো হচ্ছে পোস্ট অপারেটিভ ফ্যাক্টর। পোস্ট অপারেটিভ পেইন হইতে পারে, সেন্সিটিভিটি হইতে পারে, ফ্র্যাকচার হইতে পারে। দেখো, তো খাইতে মানা করে দেয় অ্যামালগাম ফিলিং যাতে সমস্যা হয়। দেখো, পোস্ট অপারেটিভ পেইন কি পেইন হইতে পারে অ্যামালগাম ফিলিং এর পরে? ডিলেড এক্সপেনশন হওয়ার চান্সেস থাকে, হইতে পারে দাঁতের ফাটন ধরছে, ক্র্যাকস অফ টিপ, হইতে পারে যে হাইপার অক্লুশন হয়েছে, যেটা তো আমরা পড়লাম যে একদিন পরে যেটা হয় হাইপার অক্লুশন হয়েছে। অনেক সময় দেখা যায় যে গ্যালভানিজম হয়। তো এইসব জিনিস কিন্তু হইতে পারে অ্যামালগাম ফিলিং করে। তো রোগীকে মানে তোমার মেন্টালি নিজের সেফ থাকতে হবে যে ওকে এইগুলো ক্যান বি হ্যাপেন্ড। ওকে, আরেকটা হচ্ছে যে পেশেন্টকে যে 1 ঘন্টা 24 ঘন্টা এই যে 24 ঘন্টার মধ্যে কোনো শক্ত খাবার খেতে মানা করা হয় কেন? যাতে ওই অ্যামালগাম ফিলিং একটু সেট হওয়ার টাইম পায়, ঠিক আছে। আর এটা যাতে ওভার বাইট না হয়, প্রেশার বেশি না পড়ে, এই 24 ঘন্টার প্রেশার বেশি না পড়ে, এই জন্য মূলত বারণ করে দেওয়া হয়। তো পরীক্ষা আসতে তুমি সেই পয়েন্ট গুলো লিখলেই এনাফ, এই চার্ট অনুযায়ী যদি লিখতেও পারো ইটস এনাফ। ওকে, তো আমার অ্যামালগাম মূলত শেষ। আর তোমাদের অ্যামালগাম নিয়ে যদি কোনো কোশ্চেন থাকে আমাকে জানাইতে পারো। তো অ্যামালগামের ক্লাস আমাদের এখানেই শেষ।